আসসালামু আলাইকুম। শুভ্র লিখেছেন হুমায়ুন আহমেদ। যে কোনো ইচ্ছা মনের ভিতর পুষলে দ্রুত বাড়ে। একসময় মানুষ তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন মানুষ ইচ্ছার পিঠে চাপে না, ইচ্ছা মানুষের পিঠে চাপে। শুভ্র যে ঘরে বসে আছে সেটা বেশ বড়, মোটামুটিভাবে পরিচ্ছন্ন। শুভ্র আসবে এই জন্যে কি ঘর পরিষ্কার করা হয়েছে? কার্পেটে ধুলা ছাড়া হয়েছে, 3 কোটি আটা চেয়ারের গদি ভেলভেটের লাল রং চটে গিয়েছে। তাতে অসুবিধা হচ্ছে না, কারণ সাদা কাপড়ের কভার লাগানো হয়েছে। কভারগুলো ধুয়ে ইস্ত্রি করা, পরিষ্কার পরিচ্ছন্ন গন্ধ বের হচ্ছে। শুভ্র বসেছে মাঝখানের চেয়ারে। ম্যানেজার সাহেব সঙ্গে এনেছেন। তিনি ইচ্ছে করলে শুভ্রর পাশে কোনো একটা চেয়ারে বসতে পারতেন, তিনি তা করেননি। শুভ্রর বাঁ পাশে ডিভানে বসেছেন। সেই ডিভানও সাদা কাপড়ের চাদর, এই চাদরও ধুয়ে ইস্ত্রি করা। মাথার উপর ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাসের শব্দ হচ্ছে বেশি। পুরনো কালো রঙের একটা ওয়েভড্রোভার দেওয়ালের সঙ্গে লাগানো। ওয়ার্ড্রপের ওপর বড় ক্যাসেটের প্লেয়ার। ক্যাসেট প্লেয়ারটা নতুন। 2টা সাউন্ড বক্স ওয়ার্ড্রপের দুই পাশে মেঝেতে নামানো। ক্যাসেটের প্লেয়ারের ওপর গদি রাখা ক্যাসেট। শুভ্র ডান পাশে বেতার, বড় ইজি চেয়ারের পাশে একটা বালিশ এবং একটা কোলবালিশ, দুটোতেই সাদা ওয়্যার। ইজি চেয়ার দেখে শুভ্রর খানিকটা অস্বস্তি লাগছে। ঠিক এরকম একটা ইজি চেয়ার তাদের বাড়িতেও আছে, বারান্দায় থাকে। মোতাহার সাহেব এই চেয়ারে অনেক সময় কাটিয়েছেন, তবে সেই চেয়ারের বালিশ আর কোলবালিশ কোনোটাই নেই। এরকম একটা চেয়ার শুভ্র তার বাবার অফিসেও দেখেছে। সেখানে বালিশ আছে কি না শুভ্র মনে করতে পারছে না। শুভ্রর বাবা কি এই বাড়িতে প্রায়ই আসতেন? এই বড় ঘরটা কি বিশেষভাবে তার জন্য সাজানো? ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করলেন, জানা যাবে। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না। মঞ্জুকে জিজ্ঞাসা করলেও জানা যাবে। মোতাহের সাহেবের খাস বেয়ারা মঞ্জু শুভ্রর সঙ্গে এসেছে। সে ভেতরে ঢোকেনি, বারান্দায় মোড়ায় বসে আছে এবং একটু পরপরই মাথা ঘুরিয়ে শুভ্রকে দেখার চেষ্টা করছে। মঞ্জুর ভাবভঙ্গি দেখে শুভ্রর মনে হচ্ছে তার বাবা যতবারই এই বাড়িতে এসেছেন মঞ্জুও ততবার এসেছে, তবে কখনো ঘরে ঢুকে দেখেনি। মঞ্জুকে ঘরের বাইরে মোড়াতে বসে সময় কাটাতে হয়েছে। শুভ্র ঘরের দৃশ্য দেখে মন দিল। দেয়ালে 3টা ছবি আছে, 3টা ছবি রং পেন্সিলে আঁকা। ছবির নিচে শিল্পীর নামের অর্ধাক্ষর ইংরেজিতে লেখা এ। 4 বছর আগের তারিখ দেওয়া। শিল্পীর পছন্দের বিষয়বস্তু মনে হয় সূর্যাস্ত। নদীতে সূর্যাস্ত হচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, মেঘের ওপর সূর্যের লাল আলো পড়ছে। ছবিগুলো কাঁচা, তারপরও দেখতে ভালো লাগছে। ঘরের মোট 3টা দরজা, একটা বাইরে থেকে ঘরের ভিতর ঢোকার জন্য, আর 2টা দরজা অন্দরের যোগাযোগের জন্য। 3টা দরজাতে লাল ভেলভেটের পর্দা। মনে হচ্ছে লাল ভেলভেটের পর্দা এদের খুব পছন্দ। ঘরের দেয়াল ঝকঝক করছে, খুব সম্ভব কিছুদিন হলো প্লাস্টিক পেইন্ট করা হয়েছে। রঙের গন্ধ ঘরের ভিতর আটকা পড়ে আছে, এখনও যায়নি। শুভ্রর ঠিক মুখোমুখি একটা দেয়াল ঘড়ি আছে, পেন্ডুলাম ঘড়ি, তবে ঘড়ির ঘন্টা নষ্ট। কিছুক্ষণ আগে 11টা বেজেছে, কিন্তু কোনো ঘন্টা বাজেনি। দেয়ালের ঘড়ির পেন্ডুলাম বক্সে লেখা সুইংবার্ন কোম্পানি, কলকাতা। ঘরে কোনো ফুলদানি দেখা গেল না। তার কেন জানি মনে হচ্ছিল ফুল ভর্তি ফুলদানি দেখবে। হলুদ রঙের বড় বড় ফুল, সূর্যমুখী ফুল। এত ফুল থাকতে সূর্যমুখী ফুলের কথা তার কেন মনে হচ্ছে, তাও তার কাছে পরিষ্কার হলো না। কোনো গ্র্যান্ড মাস্টার আঁকা পেন্সিল ব্রোথেল হাউসের ছবির রিপ্রিন্টে কি সে সূর্যমুখীর ছবি দেখেছে? শুভ্র মনে করতে পারল না। সূর্যমুখী ফুলের সবচেয়ে বেশি কে এঁকেছেন? গগন। কানকাটা প্রেমিকাকে তিনি কি পাঠিয়েছিলেন? শুভ্র নিজের কাছে খুব অদ্ভুত লাগছে। আজ রবিবার, সময় সকাল 11টা। সে তার ম্যানেজার ও অফিসের খাস বেয়ারা নিয়ে এসেছে তার মৃত বাবার একটি বিশেষ ধরনের ব্যবসার খোঁজ খবর করতে। পুরো ব্যাপারটা এক ধরনের সূক্ষ্ম হিউমার আছে। হিউমারটা ঠিক কোথায় শুভ্র ধরতে পারছে না, শুধু বুঝতে পারছে তার কেন জানি হাসি পাচ্ছে। মানুষ পৈতৃক সূত্রে অনেক কিছু পায়। কেউ পায় বৈভব, কেউ দেনা, কেউ সম্মান, কেউ বা অসম্মান। সে পৈতৃক সূত্রে ছোটোখাটো একটা ব্রোথাল পেয়েছে।
একটি ব্যবসা প্রতিষ্ঠান। চার কারাবাড়ির মতো কোনো বেআইনি ব্যবসা না, খুবই আইনসম্মত ব্যবসা। এজন্য যথাযথ ট্যাক্স দেওয়া হয়। এই বাড়িতে একটি লিকার হাউস আছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে লাইসেন্স পাওয়া লিকার হাউস। ক্যাশিয়ার সাহেবের কাছে শুভ্র শুনেছে এই ব্যবসাটাই সবচেয়ে লাভের এবং ঝামেলা সবচেয়ে কম। লিকার শপটাও শুভ্রর দেখার শখ ছিল। অফিস থেকে বলা হয়েছে লিকার শপ দেখার কিছু নেই, ছোটোখাটো গুদামের মতো। দুজন কর্মচারী লিকার শপ চালায়, যার দরকার বোতল কিনে নিয়ে যায়, বাকিতে একটা কোনো কিছু বিক্রি হয় না। দোকান খোলা হয় সন্ধ্যার পর, চালু থাকে সারা রাত। ফজরের আজানের সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে চলে যায়। অবাক হয়ে বলেছে, দোকান যারা চালায় তারা ঘুমায় না। ম্যানেজার সাহেব বলছে, দিনে ঘুমায় খারাপ লাগে না? খারাপ লাগবে কেন, অভ্যাস হয়ে গিয়েছে। লিকার শপ যে চালায় তার নাম কি? তার নাম সগির মিয়া। সে আসবে? তাকে বলেছি এখানে আপনার সঙ্গে দেখা করতে। এখন তো দিন, সগির মিয়া নিশ্চয়ই ঘুমাচ্ছে। জি ঘুমাচ্ছে। এই বাড়ির মেয়েগুলো নিশ্চয়ই ঘুমাচ্ছে। না, তারা ঘুমায় নাই। আজ আপনি আসবেন বললে সবাই জেগে আছে। শুভ্র তাকিয়ে আছে দেয়াল ঘড়ির দিকে, ঘড়ির পান্ডুলামের দিকে। পান্ডুলামটা দুলছে। পান্ডুলামের টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু। আচ্ছা, সে এইসব ভাবছে কেন? তার চিন্তা স্থির হচ্ছে না কেন? দূরে সরে সরে যাচ্ছে। ব্রেতল হাউসের কোনো ঘড়ি দেখে যেন মনে হচ্ছে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু। তাহলে তো মুশকিল। আচ্ছা, মস্ত বড় একটি প্যান্ডুলাম তৈরি করতে কেমন হয়? পান্ডুলামের কেন্দ্রবিন্দু থাকবে মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রবিন্দুতে। আচ্ছা, সে সব ভাবছে কেন? তার চিন্তা স্থির হচ্ছে না কেন? দ্রুত সরে সরে যাচ্ছে। ব্রোথল হাউসের কোনো ঘড়ি দেখে যেন মনে হচ্ছে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু। পেন্ডুলাম, তাহলে তো মুশকিল। আচ্ছা, এত বড় পেন্ডুলাম তৈরি করলে কেমন হয়? পেন্ডুলামের কেন্দ্রবিন্দু থাকবে মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রবিন্দুতে। পেন্ডুলামের ধরা যাক 10 আলোকবর্ষ। পেন্ডুলামের দোলনপথ যদি 10 আলোকবর্ষ হয়, তাহলে টাইম পিরিয়ড টি কত হবে? এই দোলকের দোলনকালে ওপর দর্শকের কোনো ভূমিকা থাকবে কি না? দর্শক যদি পেন্ডুলামের উপর বসে থাকে তাহলে কি হবে? শুভ্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাথার ভেতরে চিন্তাগুলো জট পাকিয়ে যাচ্ছে। তোমার দিকে আমি অসংখ্য ছোট ছোট ধাঁধা তৈরি করে রেখেছি। এইসব ধাঁধা তোমার চোখে পড়লে তাহলে সমস্যা সমাধান করতে শুরু করো। তখন তোমাকে জটিল ধাঁধা দেওয়া হবে। তোমার ভাগ্য যদি ভালো হয় তাহলে তোমাকে এমন ধাঁধা দেব যার সমাধান আমি নিজেও করিনি। দ্য ব্লাইড কসমস নামের একটি উপন্যাসের প্রধান চরিত্র কথাগুলো বলেছে। প্রধান চরিত্র মানুষ না, সে একজন কম্পিউটার। আচ্ছা, হঠাৎ করে ব্লাইন্ড কসমসের নায়কের কথা মনে হলো কেন? সে কি নিজেকে ব্যস্ত রাখার জন্য এসব ভাবছে? ভেলভেটের পর্দা সরিয়ে একজন মহিলা ঢুকছেন। তার বয়স 25 থেকে 30-এর ভিতর। গোলগাল মুখ, মাথা ভর্তি চুল। চুল কালো না, লালচে ভাব আছে। স্বাস্থ্য ভালো। তিনি তেমন সাজসজ্জা করেননি। তার চোখে গাঢ় করে কাজল দিয়েছেন। মহিলা সাধারণ বাঙালি মেয়েদের চেয়ে লম্বা। গায়ের রং গোলাপি না, আবার গোলাপির কাছাকাছি। শুভ্র কি করবে? উঠে দাঁড়াবে? উঠে দাঁড়িয়ে মেয়েদের প্রতি সম্মান দেখানো একটি প্রাচীন নিয়ম। এই সম্মান শুধু মেয়ে বলেই দেখানো হচ্ছে না, মেয়েদের ভিতরে একজন মা বসবাস করে, তাকে দেখানো হচ্ছে। সম্মান দেখানোর এই নিয়মটা সুন্দর এবং শোভন। শুভ্র উঠে দাঁড়ালো। ম্যানেজার সাহেব অবাক হয়ে শুভ্রর দিকে তাকালেন। তার উঠে দাঁড়ানো হয়তো ঠিক হয়নি। মহিলাও মনে হয় লজ্জা পেয়ে গিয়েছেন। কি করবেন ভেবে পাচ্ছে না। ম্যানেজার সাহেব ধমকের গলায় বললেন, তোমার মা কোথায়? মার শরীর খুব খারাপ, 103 জ্বর। ম্যানেজার বিরক্ত মুখে বললেন, যখনই আসি শুনি জ্বর। আজ ছোট সাহেবকে নিয়ে এসেছি, ওনার কিছু জরুরি কথা ছিল, আসতে বলো। শুভ্র বলল, না না, আমার জরুরি কথা নেই, আমি শুধু ইনাদের দেখতে চেয়েছিলাম, এর বেশি কিছু না। মহিলা বসতে বসতে বললেন, সবাইরে ডাক দিব, দেখবেন? না, দরকার নেই। ম্যানেজার শুভ্র দিকে তাকিয়ে বললেন, আপনার কী সব প্রশ্ন ছিল আপনি জিজ্ঞাসা করেন। এই মেয়ের নাম আসমানি। আসমানি বসেছে মেঝের কার্পেটে।
তার মনে হয় কার্পেটে বসে অভ্যাস হয়ে আছে। সে সুন্দর করে বসেছে এবং খুবই কৌতূহলী চোখে শুভ্রকে দেখছে। শুভ্র অনেক কিছু বলবে বলে ভেবে এসেছিল। এখন তার কিছুই মনে আসছে না, বরং মেয়েটি কৌতূহলী চোখের সামনে নিজেকে খুবই অসহায় লাগছে। মেয়েটা এমনভাবে তার দিকে তাকিয়ে আছে, মেয়েটা এমন করে তার দিকে না তাকিয়ে থাকলে হয়তো তার ভালো লাগতো। শুভ্র নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। তারপর মনে হলো কাজটা করাও ঠিক হলো না। সে মেয়েটার সঙ্গে কথা বলবে আর তাকিয়ে থাকবে সুইং ব্রন কোম্পানির ঘড়িটার দিকে। এটা কেমন কথা? মেয়েটার কানে সাদা পাথরের দুল ঝুলছে, দুলগুলো সুন্দর, ঝকঝক করছে। শুভ্র বলল, আপনি ভালো আছেন? আসমানি হেসে ফেলে বলল, ভালো আছি। ম্যানেজার সিগারেট ধরাতে ধরাতে বিরক্ত মুখে শুভ্রর দিকে তাকিয়ে বললেন, এদেরকে আপনি করে বলার দরকার নেই। আসমানি এবার জোরে শব্দ করে হেসে ফেলল। প্রায় সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে শুভ্রকে বলল, আপনার ময়না পাখিটা কি বেঁচে আছে? শুভ্র বিস্মিত হয়ে বলল, ময়না পাখির খবর আপনি কিভাবে জানলেন? আসমানি বলল, পাখিটা আমার মা আমার জন্য কলমাকান্দা থেকে আনছিল। বড় সাহেবের পাখিরা দেখে খুব পছন্দ হলো, তিনি নিয়ে গেলেন। কাজটা ঠিক হয় নাই। একজনের পছন্দ জিনিস আরেকজনকে দিতে নেই। বড় সাহেবের যখন দোজকে যাবেন তখন এই ময়নাটা পক্ষী ঠোকর দিয়ে তার চোখ গেড়ে দিবে। হি হি হি। শুভ্র আসমানের হাসি সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, বাবা কি প্রায় এখানে আসতেন? মাঝে মধ্যে আসতেন। বাবা মানুষ কেমন ছিল? আসমানি কিছুক্ষণ চুপ করে সহজ বলেই বলল, এক একজন মানুষ এক একজনের কাছে এক এক রকম। আপনার বাবা আপনার কাছে একরকম, আপনার মার কাছে একরকম, আবার আমার কাছে অন্যরকম। শুভ্র মেয়েটার কথাই ধাঁধার মধ্যে পড়ে গেল। সে বেশ গুছিয়ে কথা বলছে। কথা বলার মধ্যে সামান্য গ্রাম্য টান আছে, তবে অস্পষ্টতা নেই। শুভ্র বলল, আপনি পড়াশোনা কতদূর করেছেন? সামান্য। সামান্য তো কতটুকু? বাংলা বই পড়তে পারি, স্কুল কলেজে যাই নাই কখনো। আপনি কি গান জানেন? না, আমি গান জানি না। আসমানি আবারও শব্দ করে হাসতে গিয়েও হাসল না, হঠাৎ গম্ভীর হয়ে বলল, আপনি যে কথা বলছেন বড় সাহেবও যেদিন আমাকে প্রথম দেখলেন এই কথাই বললেন, আসমানি তুমি গান জানো? আমি যখন বললাম না, তিনি মনে দুঃখ পেলেন বুঝলেন কি করে? দেখে বুঝলাম, কেউ দুঃখ পেলে বোঝা যায়, সবসময় বোঝা যায় না। আমি আপনাকে দেখে খুবই দুঃখ পাচ্ছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আসমানি কিছু বলল না, তাকিয়ে রইল। শুভ্র বলল, বাবা কি আপনাকে খুব পছন্দ করতেন? জানি না, কোনোদিন জিজ্ঞাসা করিনি, তবে আমার বুক তার খুব পছন্দ ছিল। আপনারও পছন্দ হবে। ব্লাউজ খুলবো, বুক দেখবেন? ম্যানেজার সালেহ উদ্দিন ক্ষিপ্ত গলায় বললেন, আসমানি খবরদার, তোমার বেয়াদবি অনেক সহ্য করেছি, আর না। আসমানি মিষ্টি করে হাসল। ম্যানেজারের কথায় সেই ভয় পেয়েছে বলে মনে হলো না। শুভ্র বলল, বাবা মারা গেছে এই খবর শুনে আপনার মন খারাপ হয়েছিল? না, হয় নাই। আমার দুঃখ কষ্ট কম। শুধু আপনার দুঃখ কষ্ট কম নাকি আপনার মতো যারা অনেকে থাকেন তাদের সবারই দুঃখ কষ্ট কম? সবারই কম, তবে আমার একটু বেশিই কম। ম্যানেজার শুভ্রর দিকে তাকিয়ে বললেন, তুমি আসল কথা যা বলতে এসেছ বলে শেষ করো, চলো যাই। এখানকার মেয়েরা সব দুষ্ট প্রকৃতির, আসল কথাটা বলো। আসমানি বলল, আসল কথাটা কি? শুভ্র বলল, আসল কথা হলো আমি এসেছি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। আমি কোনোদিন কল্পনাও করিনি যে এমন কিছুর সঙ্গে আমরা যুক্ত। আপনি আর যুক্ত থাকবেন না? না। আমরা কোথায় যাব? আমাদের যাবার কোনো জায়গা নেই। আমাদের দেশের বাড়ি বলে কিছু নেই, বাড়িঘর বলে কিছুই নেই। একটাই আমাদের ঠিকানা। আমি আপনাদের সবার জন্য ব্যবস্থা করে দেব। বলতে পারেন ক্ষতিপূরণ। কী দিয়া ক্ষতিপূরণ করবেন? টাকা দিয়া? যেভাবেই হোক আমি ক্ষতিপূরণ করব। আচ্ছা ভালো, আর কিছু বলবেন? শুভ্র বলল, দেয়ালের এই দিনটা কি আপনার আঁকা? আসমানি বলল, না, পুরুষ মানুষের সঙ্গে শোয়া ছাড়া আমার অন্য কোনো গুণ নাই। আমি আপনার বাবার সঙ্গে বিছানায় গিয়েছি।
আপনি চাইলে আপনার সঙ্গে যাব। আসমানি তীক্ষ্ণ ও তীব্র দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে ঘৃণা ছাড়া আর কিছুই নেই। শুভ্র এই ঘৃণার কারণ ধরতে পারল না। ম্যানেজার শুভ্রর দিকে তাকিয়ে বললেন, চলো তো উঠি, যথেষ্ট হয়েছে। তোমাকে এখানে আনা ভুল হয়েছে, বিরাট ভুল। শুভ্র উঠে দাঁড়ালো। সে সম্পূর্ণ ভিন্ন কারণে অস্বস্তি বোধ করছে। তার বারবারই মনে হচ্ছে কি একটা জরুরি কথা জিজ্ঞাসা করার ছিল, জিজ্ঞাসা করা হয়নি। কথাটা মনেই পড়ছে না। মনে পড়বে কিভাবে? তখন খুব কষ্ট লাগবে। এইসব ক্ষেত্রে প্রশ্নটা সাধারণ খুবই তুচ্ছ ধরনের। তুচ্ছ প্রশ্ন বলেই মস্তিষ্ক প্রশ্নটা উপস্থিত হয়ে ভুলে যায়, পরে আবার মনে করে। তখন তুচ্ছ প্রশ্ন আর তুচ্ছ থাকে না, ভারী একটা প্রশ্ন হয়ে মাথায় চাপ ফেলতে থাকে। রাস্তার পাশে গাড়ি দাঁড়ানো, সরু রাস্তা। ছোট গাড়িতে রাস্তা আটকে গেছে। রিক্সাওয়ালারা গালি দিতে দিতে একটা কষ্টে গাড়ির পাশ থেকে রিক্সা পার করছে। শুভ্র ম্যানেজারকে বলল, গাড়ি চলে যেতে বলুন, আমি হেঁটে যাব। ম্যানেজার বলল, হাঁটার দরকার কি? দরকার নেই, তবু আমি হাঁটবো। এমন তো কিছু দূর না, দেখতে দেখতে যাই। সালেউদ্দিন বলল, এসব জায়গায় দেখার কিছু নেই। নোংরা, ময়লা, ডাস্টবিন পরিষ্কার করার জন্য মিউনিসিপ্যালিটি গাড়ি পর্যন্ত আসে না। নরকের রাস্তাঘাট এরকমই থাকে। মঞ্জু গাড়ির দিকে ছুটে গেল। ড্রাইভারকে হাতের ইশারায় চলে যেতে বলল। আবারও ছুটে ছোট সাহেবের কাছে চলে গেলেন। মঞ্জু গত এক সপ্তাহ ধরে ছোট সাহেবের ছায়ার মতো অনুসরণ করছে। সম্ভবত তাকে কিছু বলা হয়েছে। মঞ্জু এখন আর অফিসে ঘুমায় না, ছোট সাহেবের বাড়ির বারান্দায় শুয়ে থাকে। সে রাতে ঘুমায় না বললেও মনে হয়। রাতে শুভ্র যতবার দরজা খুলে বাইরে আসে ততবারই মঞ্জু বিছনায় উঠে বসে, শুভ্রর দিকে তাকায়। শুভ্র আবারও ঘরে ঢুকলে মঞ্জু শুয়ে পড়ে। রাস্তায় লোকজন শুভ্রর দলটার দিকে তাকাচ্ছে। তাদের চোখে কৌতূহলের সঙ্গে চাপা কৌতুক। রাস্তার পাশে পান সিগারেটের ছোট ছোট দোকানগুলোর মালিকরা কি শুভ্রকে চেনে? তারা প্রত্যেকেই শুভ্রকে সালাম দিল। দোকানিদের আরেকটা ব্যাপারও শুভ্রকে বিস্মিত করল। তাদের সবার মাথায় টুপি, সবার চেহারাতে ধার্মিক ভাব, কারো কারো চোখে সুরমা। সালেউদ্দিন শুভ্রর পাশে পাশে হাঁটছেন, তার হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেটের ধোঁয়ায় শুভ্রর কষ্ট হচ্ছে। শুভ্র আগে তাকে কখনো সিগারেট খেতে দেখেনি। বাবার মৃত্যুর দিন থেকে দেখছে, আর আজ দেখছে। আজ তাকে মনে হচ্ছে চেইন স্মোকার। এটা একটার পর একটা সিগারেট খেয়েই যাচ্ছে। মুখের সামনে ধোঁয়া না থাকলে লোকটার মনে হয় ভালোই লাগে না। ধোঁয়ার ভিতর দিয়ে কথা বলতে বলতে বোধহয় ভালো লাগে। ছোট সাহেব, জি শুনছেন? বোধহয় সাপ মাঝে মাঝে ব্যাঙ গিলে খুব অসুবিধায় পড়ে। না পারে ব্যাঙটাকে পুরোপুরি গিলতে, না পারে পুরোপুরি উপড়ে ফেলতে। হ্যাঁ, শুনেছি। আমাদের হয়েছে সাপ ব্যাঙের গেলার অবস্থা। আমরা ব্যাঙ গিলতে পারবো না, আবার উগরাতেও পারবো না। আমাদের পক্ষ হাজার চেষ্টা করলেও এই ব্যবসা থেকে বের হওয়া সম্ভব না। আপনি একসময় বলছেন সম্ভব, 24 ঘন্টার ভেতর সম্ভব। আপনার হাতে পার্টি আছে, আর তাদেরকে ব্যবসা বিক্রি করে দেবেন। আপনাকে সান্ত্বনা দেবার জন্য বলছিলাম, আসলে সম্ভব না। আমাদের ব্যাঙ গিলে ফেলেছে। ছোটোখাটো ব্যাঙ না, বিরাট গতা ব্যাঙ। এরকম অবস্থা যেন যখন হয় তখন সাপটার কি হয়? সাপটা কি ব্যাঙ মুখে নিয়ে মারা যায়? সালেউদ্দিন কিছু বললেন না, তাকিয়ে রইলেন। তার ভুরু কুঁচকে আছে, তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। সেই তুলনায় শুভ্রর খুব হাসি খুশি দেখাচ্ছে। মনে হচ্ছে সে তার দল নিয়ে বের হয়েছে। ম্যানেজার সাহেব, জি। চা খেতে ইচ্ছে করছে। ওই দোকানটায় চা বানাচ্ছে, লোকজন দাঁড়িয়ে চা খাচ্ছে। ওদের খাওয়া দেখে মনে হচ্ছে চাটা ভালো। চলুন না দাঁড়িয়ে চা খাই। শুভ্রর ধারণা হয়েছিল ম্যানেজার সাহেব আপত্তি করবে।